সীমান্তে নিহত ভারতীয় সেনাদের স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। নিহতদের ভিতর যে দুজন বাঙালি আছেন, বিপুল রায় এবং রাজেশ ওরাং, তাদের স্মৃতির প্রতি বাড়তি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার এবং দেশের সরকারের কাছে আবেদন করছি, এই দুজনের পরিবারকে দেখবার দায়িত্ব সরকার যেন গ্রহণ করেন। এই দুজনের পরিবার থেকে অন্তত একজন করে যেন সরকারি চাকরি পান এবং এই দুজনের পরিবার যাতে কোনো অসুবিধায় ভবিষ্যতে না পড়ে তা দেখবার ক্ষেত্রে সরকারের উপযুক্ত সদর্থক পদক্ষেপ সরকার যেন গ্রহণ করেন। ভারত চীন সীমান্ত সমস্যা দীর্ঘদিনের। আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, কোনোদিনই রুশপন্থী কিংবা চীনপন্থী পার্টি হিসেবে চিহ্নিত না। বরং রাশিয়া যখন দক্ষিণপন্থী বিচ্যুতির কবলে পড়েছে, চীন যখন অতি বামপন্থী বিচ্যুতির কবলে পড়েছে, আমাদের পার্টি মার্ক্সবাদের সঠিক প্রয়োগ করতে গিয়ে এই উভয় বিচ্যুতির বিরুদ্ধেই লড়াই করেছে। এবং এই রাজ্যে এবং এই দেশে আমাদের পার্টির যারা শত্রু ছিলেন, শত্রু আছেন, তারা বরাবরই আমাদের পার্টিকে কোণঠাসা করবার জন্য এই দুই বিচ্যুতিকেই আমাদের পার্টির বিরুদ্ধে ব্যবহার করেছেন। চীনের চেয়ারম্যান কোনোদিনই আমাদের চেয়ারম্যান ছিলেন না, আজও নন। লাদাখ সম্পর্কে চীনের যে নীতি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সেই নীতিকে বরাবরই আগ্রাসী নীতি বলে মনে করে এবং বরাবরই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই নীতির বিরোধিতা করে এসেছে। আজকে লাদাখকে কেন্দ্র করে চীন এবং ভারতের ভিতর যে সংঘাত, সেই সংঘাতকে উগ্র জাতীয়তাবোধের বিকাশ ঘটানোর জন্য এবং কমিউনিস্ট বিরোধিতার জন্য ব্যবহার করবার যে অপচেষ্টা হচ্ছে, এই অপচেষ্টার নিরিখেই আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলা। আমি আপনাদের স্মরণ করাতে চাই 2013-র 10ই জানুয়ারির একটি ঘটনা। ওই দিন ভারতবর্ষের একজন জওয়ান হেমরাজ সিং, তার মৃতদেহ লখনৌয়ের মথুরা জেলার শেরপুর গ্রামে পৌঁছেছিল। তৎকালীন বিরোধী দলের নেত্রী প্রয়াতা সুষমা স্বরাজ, মনমোহন সিং তখন দেশের প্রধানমন্ত্রী, তিনি মিডিয়ার সামনে এসে বলেছিলেন, সরকারের থেকে প্রতিক্রিয়া চাই, একটা মুন্ডুর বদলে 10টা মুন্ডু চাই। আজকে সুষমা স্বরাজ প্রয়াতা, তিনি সেদিন বিজেপির কথা বলেছিলেন, বিজেপির দলনেত্রী ছিলেন লোকসভায়। প্রধানমন্ত্রী কেন চুপ করে বসে আছেন? একটা মুন্ডুর বদলে 10টা মুন্ডু যারা 2010 সালে চেয়েছিলেন, চীন অধিকতর শক্তিশালী দেশ বলে অথবা আমেরিকা হস্তক্ষেপ করতে চাইছে বলে তাকে সুযোগ করে দেওয়ার জন্য, বা আমাদের অর্থনীতিকে যখন তলানিতে নামিয়ে এনেছেন, তখন চীনের সামগ্রী যেভাবে আমাদের বাজারে বিক্রি হচ্ছে, তার থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ঠিক কোন কৌশলের কারণে প্রধানমন্ত্রী চুপ? আমাদের জানতে ইচ্ছে করছে। ওই 2013 সালেই যখন কেন্দ্রে কংগ্রেসের সরকার, মনমোহন সিং প্রধানমন্ত্রী, পাকিস্তান আমাদের দেশের 2 জওয়ানকে হত্যা করেছিল। স্মৃতি ইরানি, আজকের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, সেদিনের বিজেপি নেত্রী, তিনি প্রায় একতা কাপুরের সিরিয়ালে অভিনয় করবার ভঙ্গিতে চিৎকার করে বলেছিলেন, আমার হাতে যে চুড়িগুলো দেখছেন এগুলো আমি সাজার জন্য পরেছি, এ কথা ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে এই চুড়িগুলো খুলে আমি দেশের প্রধানমন্ত্রীকে যদি পাঠিয়ে দিই, তিনি যদি এই চুড়িগুলো পরে বসেন তাহলে ভালো লাগবে। মাননীয়া স্মৃতি ইরানি দেবী, আজকে আপনার মনে হচ্ছে না চুড়িগুলো নরেন্দ্র মোদীকে পাঠিয়ে দেওয়ার কথা? চুড়িগুলো আপনার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে পাঠিয়ে দেওয়ার কথা? 56 ইঞ্চি বুকের ছাতি চীনকে দেখে 26 ইঞ্চি যখন হয়ে যায়, তখন আপনার ঠিক কি মনে হয়? আমাদের জানতে ইচ্ছে করছে 2014 সালের এপ্রিল মাসের 22 তারিখ, তখনও কেন্দ্রে কংগ্রেসের সরকার, বিজেপি আসেনি। মনমোহন সিংয়ের সরকারকে তুলোধনা করে সেদিনের বিজেপির সভাপতি, আজকের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলে উঠেছিলেন যে এই সরকারের আমলে দেশের সীমান্ত সুরক্ষিত না,
নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হলে দেশের সীমান্ত এতটাই সুরক্ষিত হবে যে কোনো বিদেশি শত্রু আমাদেরকে আক্রমণ করবার সাহস দেখাবে না। আজকে ছোট্ট দেশ নেপাল যখন মানচিত্রে পরিবর্তন এনে ভারতবর্ষের ভূগোলকে নিজের মানচিত্রে ঢুকিয়ে নেয়, আমাদের সীমানার মধ্যে প্রবেশ করে নিরীহ কৃষককে গুলি করে চলে যায়, মিডিয়ায় খবর হয় না, দেশের সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। আজকে যখন লাদাখের সীমান্তে ভারতবর্ষের জওয়ানরা প্রাণ দেয়, প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকেন, সীমান্ত সুরক্ষিত হলো কোথায়? অমিত শাহজিকে জবাব দিতে হবে। সেদিন নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করবার জন্য তার শৌর্য আর বীরত্বের যে কাহিনী আপনি প্রচার করেছিলেন গোটা দেশ জুড়ে, সেই শৌর্য আর বীরত্বের প্রমাণ কি? বালাকোটে কয়েকটা ইউক্যালিপটাস গাছ পোড়ানো আর একটা জীর্ণপ্রায় বাড়িকে ধ্বংস করে দিয়ে গোটা পৃথিবীর কাছ থেকে আর লোকসভা নির্বাচনের মুখে দেশের জনগণের কাছ থেকে উগ্র পাকিস্তান বিরোধী উগ্র জাতীয়তাবাদের সেন্টিমেন্ট আদায় করার সুরসুরি মাত্র। শৌর্য আর বীরত্বের মানে কি এইটা আমাদের জানতে ইচ্ছে করছে। একটু আগে টেলিভিশনে আমরা দেখছিলাম বিজেপির বর্তমানে সাংসদ আমাদের লজ্জা খগেন মুর্মু, তিনি বক্তৃতা করে বলছিলেন ভারতবাসীর উচিত চীনা পণ্য বয়কট করা। আমি খগেন মুর্মুকে জানাচ্ছি, একটি চীনা মোবাইল আমার কাছে আছে, আমি এক্ষুনি আপনার সামনে সেটি ছুঁড়ে ভেঙে ফেলতে রাজি। তার আগে নরেন্দ্র মোদীজি রাজি হোক আমেদাবাদকে সুন্দর করে সাজানোর জন্য সম্পূর্ণ চীনের সাহায্য নিয়ে ৩৩০০ কোটি টাকা ব্যয় করে সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু অফ ইউনিটি বানিয়েছেন সেটি ভেঙে দিতে রাজি। দিল্লি থেকে মিরাট পর্যন্ত মেট্রো তৈরির বরাত ৫,৭০০ কোটির বরাত চীনকে দিয়েছে খগেন মুর্মু সাহেব। রিজার্ভ ব্যাংকে পদত্যাগ করুন, রিজার্ভ ব্যাংকে বয়কট করুন। রিজার্ভ ব্যাংক চীনের ব্যাংকে আমাদের দেশে ব্যবসা করবার অনুমতি দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের থেকে স্যাংশন নিয়ে। খগেন মুর্মু সাহেব, আপনাকে যেহেতু আগে থেকে চিনি জানি আপনি অনেক ওষুধ খান, আপনি জানেন ভারতবর্ষে যত জীবনদায়ী ওষুধ ব্যবহৃত হয় তার ১০০টার ভিতর ৫৮টা চীনের প্রোডাক্ট। ভারতবর্ষে যে ওষুধ নির্মিত হয় তার ১০০টার ভিতর ৬২টা নির্মাণে চীন থেকে কাঁচামাল আসে। বিশ্বায়নের এই যুগে কোন দেশের পণ্য বয়কট করার স্লোগান মূর্খামি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে বলে গেছিলেন বিদেশি দ্রব্য বয়কট করা মানে নিজের দেশে সেই দ্রব্য তৈরি করার যোগ্যতা অর্জন করা। আপনার নরেন্দ্র মোদীর সরকার একটা ব্র্যান্ডের মোবাইল তৈরি করতে পেরেছে ভারতবর্ষের কোনো কোম্পানিকে দিয়ে, একটা ব্র্যান্ডের টেলিভিশন তৈরি করতে পেরেছে ভারতবর্ষের কোনো কোম্পানিকে দিয়ে। আজকে যদি আপনি যে কোনো ইলেকট্রনিক্স গুডসের দিকে তাকান, যেগুলো ব্র্যান্ডেড, যেগুলো গোটা পৃথিবী জুড়ে বিক্রি হয়, হয় জাপানের, নয় জার্মানির, নয় চীনের, সবচাইতে বেশি চীনের। কেন ভারতবর্ষের সরকার মেক ইন ইন্ডিয়া স্লোগান দেওয়া সত্ত্বেও একটা ব্র্যান্ডেড জিনিস ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের প্রযুক্তিতে, ভারতবর্ষের শিল্পোদ্যোগে নির্মাণ করতে পারল না? কেন শিল্পে শ্মশান করে দিল গোটা দেশটাকে? বছরে ২ কোটি বেকারকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যারা, তাদের শাসনে কেন ভারতবর্ষ বেকারত্বের হারে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল? চীনা দ্রব্য বয়কট করলেন। চীনা দ্রব্য বয়কটটা সমস্যার সমাধান না। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এটা বুঝি, উপলব্ধি করি। সস্তা সেন্টিমেন্ট তৈরি করে সমস্যার সমাধান হয় না। পৃথিবীতে কোন মূর্খ আছে যে পরমাণু শক্তিধর দুটো দেশের ভিতর যুদ্ধ চায়? কেউ চায় না। দুটো দেশের যা সামরিক শক্তি, আর তার সঙ্গে যদি আমেরিকা যুক্ত হয়ে পড়ে যুদ্ধে,
ভারতকে সাহায্য করবার নামে আসলে ভারতে অস্ত্র বিক্রি করবার জন্য ফল কি দাঁড়াবে? গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো অস্ত্রের সম্ভার সাজানো হবে। এটা সমাধান? যুদ্ধ কখনো শত্রুতার সমাধান না। সমাধান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে। ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করে, যে অখণ্ডতাকে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতার কারণে, তার ইন্টেলিজেন্সের ব্যর্থতার কারণে ভারতবর্ষের সীমানার ভিতর ঢুকে পড়তে পারে নেপাল, ভারতবর্ষের সীমানার ভিতর ঢুকে পড়তে পারে চীন। ভারতবর্ষের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার শপথ নেওয়া নরেন্দ্র মোদীর সরকার ব্যর্থ হয় ঠেকাতে, তার ইন্টেলিজেন্স ব্যর্থ হয় এই উদ্যোগ যে হচ্ছে চীনের পক্ষ থেকে, নেপালের পক্ষ থেকে, তা উপলব্ধি করতে। আর সেই ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তীব্র কমিউনিস্ট বিরোধী বিদ্বেষ ছড়িয়ে পরিস্থিতি থেকে ভোটের অঙ্কের ফয়দা তুলতে চান আপনারা। ভোটের অঙ্কের ফয়দা হয় না। সীমান্তের যে কোনো সমস্যার সমাধান করতে হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে। একমাত্র আলাপ আলোচনাই পারে সমস্যার সমাধান করে আমাদের স্বাধীনতা, চীনের স্বাধীনতা, নেপালের স্বাধীনতা, পৃথিবীর প্রত্যেকটা দেশের স্বাধীনতা রক্ষা করবার ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবার জন্য। তার জন্য প্রয়োজন জোট নিরপেক্ষতার নীতি। নরেন্দ্র মোদীর সরকার জোট নিরপেক্ষতার নীতি থেকে সম্পূর্ণ সরে এসে আমেরিকার কোলে নিজেকে সঁপে দিয়ে নমস্তে ট্রাম্প কর্মসূচি, কোভিড-19 যখন গোটা পৃথিবীতে ছড়াচ্ছে, সেই সময়ে গুজরাটের দারিদ্র্যকে গোপন করবার জন্য পাঁচিল তুলে লাখ লোকের সমাবেশ করে নমস্তে ট্রাম্প কর্মসূচি করে। আর সেই ট্রাম্প আজকে বলছেন তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চান। কেন? ভারত এবং চীনের সীমান্তের ভিতর ট্রাম্প কেন মধ্যস্থতাকারী হবেন? গোটা পৃথিবীর অভিভাবকত্বের দায়িত্ব ট্রাম্পকে কে দিয়েছে? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ভারতবর্ষের রক্তে, ভারতবর্ষের অস্থিতে, ভারতবর্ষের মজ্জায় মিশে আছে। সেই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে আরএসএস এর কোনো ভূমিকা ছিল না। যে আরএসএস এর উত্তরসূরি আজকের বিজেপি, সেই বিজেপির ভিতর কোনো সাম্রাজ্যবাদ বিরোধী ঘৃণা নেই। তাদের রক্তে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো কথা, কোনো দাবি, কোনো প্রতিবাদ তাদের রক্তকে আলোড়িত করে না। আর আলোড়িত করে না বলেই সাম্রাজ্যবাদের পা তারা যেমন সেদিন চেটেছিলেন, আজকেও একই রকম ভাবে সাম্রাজ্যবাদের পা তারা চাটতে চান। আর চাটতে চান বলেই আমাদের দেশের সরকার হিম্মত করে বলতে পারেন না আমরা বুঝে নেব আমাদের সীমান্ত। আমাদের জওয়ানরা জীবন দিয়েছে, এই সমস্ত জওয়ানরা আমাদের গ্রাম থেকে যাওয়া গরিব মানুষের ঘরের ছেলে, এই সমস্ত জওয়ানরা তারা যদি অন্য কোথাও কাজ পেত, দেশের ভেতর যদি উৎপাদনের সেই রকম ব্যবস্থা থাকতো, নিশ্চিতভাবেই সীমান্তে সৈন্যের প্রয়োজন হতো। কিন্তু একই সঙ্গে বিকল্প কিছু না পেয়েও অনেকে সেনাবাহিনীতে নাম লেখাতে বাধ্য হয়। কেন গুজরাটের কেউ ভারতবর্ষের সেনাবাহিনীতে নেই? জেনারেল মানেকশ নাকি একবার একটা সভায়, গুজরাটে অনুষ্ঠিত সভায় একটা বক্তৃতা করছিলেন। বক্তৃতায় তিনি কিছু শব্দ তামিল ভাষায় বলেন, কিছু শব্দ বাংলায় বলেন, কিছু শব্দ হিন্দিতে বলেন, কিছু শব্দ পাঞ্জাবিতে বলেন, কিছু শব্দ তেলেগুতে বলেন। সেই সভা থেকে নাকি কয়েকজন শ্রোতা জেনারেল মানেকশকে চিৎকার করে বলেছিলেন গুজরাটি ভাষায় দু চারটে কথা বলতে হবে। জেনারেল মানেকশ কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে তারপর নাকি বলেছিলেন, আমি দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে বাঙালি সৈনিকের কাছ থেকে বাংলা শিখেছি, তামিল সৈনিকের থেকে তামিল শিখেছি, তেলেগু সৈনিকের কাছ থেকে তেলেগু শিখেছি, পাঞ্জাবি সৈনিকের কাছ থেকে পাঞ্জাবি শিখেছি, হিন্দুস্তানি সৈনিকের কাছ থেকে হিন্দি শিখেছি। কিন্তু আমি আমার গোটা কর্মজীবনে কোনো গুজরাটি সৈনিক পাইনি যার থেকে আমি গুজরাটি শিখব। নরেন্দ্র মোদী
তার নিজের রাজ্য। কেউ সেনাবাহিনীতে নাম লেখান না। দেশপ্রেমের কোনো আবেগ চুইয়ে চুইয়েও তাদের শরীরে পৌঁছয় না। তারা খালি ব্যবসা বোঝেন, আর ব্যবসা বোঝেন বলে নরেন্দ্র মোদীর বন্ধু তালিকা আর এই গোটা সময়কালে তার শাসনকালে অর্থনৈতিক দিক থেকে লাভবানদের তালিকা দেখুন। মুকেশ আম্বানি, অনিল আম্বানি, মেহুল চোকসি, ললিত মোদী, বিজয় মালিয়া, সব গুজরাটি, সব গুজরাটি। তারাই লাভের গুড় খাচ্ছেন। গোটা দেশটাকে কয়েকজন গুজরাটি বেনিয়ার কাছে বেচে দিয়ে, যে বেনিয়ারা ভারতবর্ষকে আমেরিকার কাছে বেচে দেবে তার ব্যবস্থা করে নরেন্দ্র মোদী বাকি দেশের জন্য দেশপ্রেমের আবেগ তুলতে চাইছেন। তার নিজের দেশপ্রেমের আবেগ কোথায়? কেন ভারতবর্ষের 20 জন জওয়ানের মৃত্যুর পরে 48 ঘন্টা তার মুখে কোনো কথা নেই? মন কি বাতে সব মনের কথা খুলে বলেন, কেন এই সময়ের ভিতর একটাও মন কি বাত হলো না? আর তার চাইতেও বড় সত্য কমিউনিস্টদের কাছে এইটা, যখনই মানুষের কাছে প্রয়োজন হয় বস্ত্র, যখনই মানুষের কাছে প্রয়োজন হয় খাদ্য, ঠিক তখনই সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। যখন আমরা বলি বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। আজকে গোটা দেশ কোভিড-19 উত্তর পরিস্থিতিতে বেসামাল, অর্থনীতি তলানিতে। গোটা পৃথিবীতে ক্রুড অয়েলের দাম তলানিতে। ভারতবর্ষে প্রত্যেক দিন পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। জিডিপি সর্বনিম্ন বৃদ্ধির হারে চলে গেছে, এখন সেটা হ্রাসের দিকে চলে যাচ্ছে। বেকারত্ব সর্বোচ্চ। কৃষক আত্মহত্যা মনমোহন সিংয়েরা বলেছিল 37 দিনে একজন, এখন 12 দিনে একজনে এসে পৌঁছেছে। পরিযায়ী শ্রমিক গোটা লকডাউনের সময়কালে পায়ে হেঁটে মারা গেলেন, দুর্ঘটনায় মারা গেলেন, ক্লান্তিতে মারা গেলেন। সরকার নিশ্চুপ। সরকারের জনসমর্থন তলানিতে, পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ। ভার্চুয়াল বক্তৃতা দিলেন অমিত শাহ বিহারের নির্বাচনকে সামনে রেখে, 144 কোটি টাকা খরচ করে 72,000 এলইডি টিভির স্ক্রিন লাগিয়ে। আর ভারতবর্ষের মানুষ, যাদের সকলের পকেটে ভার্চুয়ালি 15 লক্ষ টাকা করে ঢুকে গেছে, যারা সকলে ভার্চুয়াল আছে দিনে সুখ নিদ্রায় বিভোর আছেন, যারা সকলে ভার্চুয়াল আর্থিক প্যাকেজে অর্থনীতির গতির ঊর্ধ্বগামিতা দেখছেন, যারা সকলে প্রধানমন্ত্রীর ডিমনিটাইজেশনে ভার্চুয়াল কালো ধন আবিষ্কার করে ফেলেছেন, যারা সকলে পুলওয়ামায় বিস্ফোরণ ঘটানো গুজরাটের রেজিস্ট্রেশন নম্বর গাড়িটা কেন গুজরাট থেকে রেজিস্ট্রেশন হলো? আমাদের আইবি কি করছিল? আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি করছিল? গুজরাট থেকে রেজিস্ট্রেশন পাওয়া একটা গাড়ি, সেই গাড়ি কি করে জম্মু কাশ্মীরে পৌঁছলো? সেই গাড়িতে কোথার থেকে বিস্ফোরক বোঝাই হলো? কে অঙ্কিত গর্গ, যে বিস্ফোরক বোঝাইয়ের সঙ্গে যুক্ত ছিল, কেন সেই গাড়ি ভারতীয় কনভয়ের ভিতর ঢুকে গেল? এই সব প্রশ্নকে আড়ালে রেখে 56 ইঞ্চির শৌর্য নিয়ে বদলা চাই স্লোগান দিয়ে ভোট জিতলেন, বালাকোটে নাটক করলেন। কিন্তু চীনের সঙ্গে তো নাটক করা যাবে না। আপনিও জানেন, আমিও জানি, শক্তির দিক থেকে চীন আমাদের চাইতে একটু হলেও এগিয়েই আছে। কিন্তু তার মানে এই নয় যে চীনের আগ্রাসনের অধিকার আছে। কমরেড লেনিন বলেছেন, কমিউনিস্টরা আগ্রাসনের তত্ত্বে বিশ্বাস করে না। সোভিয়েত বিপ্লবের পরবর্তীকালে যখন 10খানা দেশ রাশিয়াকে চারদিক থেকে ঘিরে ধরেছে, 10টা দেশের বিরুদ্ধে মাতৃভূমি রক্ষার যুদ্ধ লড়ছে রাশিয়ার সেনারা, যে যুদ্ধ জিতছে রাশিয়ান সেনারা, সেই 10টা দেশের কারোর 1 ইঞ্চি জমি রাশিয়ান সেনারা অধিকার করেনি। এইটা কমিউনিজম।
এটা কমিউনিস্ট পার্টি, এটা তার আদর্শ, এটা তার মতাদর্শ। সে আগ্রাসন চায় না, সে যে কোনো আগ্রাসনের বিরোধী। তাই চীন যদি আগ্রাসন করে সে চীনেরও বিরোধী। আমাদের প্রয়াত নেতা কমরেড সুভাষ চক্রবর্তী বলতেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। হ্যাঁ, আমি ব্যক্তি তন্ময় ভট্টাচার্য, আমার চাইতে আমার পার্টি সিপিআইএম অনেক বড়, আমার পার্টি সিপিআইএম এর চাইতে আমার দেশ অনেক বড়। আমি গর্বিত আমার পার্টি এই সময় আমার দেশের স্বার্থে যা বলা উচিত তাই বলেছে, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যা করা উচিত তার জন্য সরকারকে তার কথা সরকারের কাছে পৌঁছে দিয়েছে। আমি গর্বিত এই পার্টির একজন সদস্য হিসেবে। আমার পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তিনি বলিষ্ঠতার সাথে বলেছেন এই কথা যে 1962 সালেও চীনের নীতির আমরা বিরোধিতাই করেছিলাম, আজকে 2020 সালেও চীনের আগ্রাসনের নীতির আমরা বিরোধিতাই করছি। কেউ সেদিন আমাদের চীনের দালাল বলেছিল, কেউ আজও আমাদের চীনের দালাল বলতে চায়। আমরা দালাল ঠিকই, আমরা জনগণের দালাল, মেহনতি মানুষের দালাল, খেটে খাওয়া মানুষের দালাল। সেই খেটে খাওয়া মানুষ ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন, সেই মানুষ যখন আজকে খেতে পাচ্ছেন না, সেই মানুষ যখন আজকে কাজ হারাচ্ছেন, যখন সেই মানুষকে বোকা বানানোর চেষ্টা করে 41টা কয়লার খনি নিলামে তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদীর সরকার, 16টা রাষ্ট্রায়ত্ত কারখানা বেচে দিচ্ছেন নরেন্দ্র মোদীর সরকার, আমরা সেই খেটে খাওয়া মানুষের দালাল, আমরা সেই মেহনতি মানুষের দালাল, এবং এ দালালি আমরা চিরকাল করে যাব। ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব এই মানুষদের দ্বারাই রক্ষিত হবে। বিশ্বাসঘাতক আরএসএস এর নেতা, সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণকারী আরএসএস এর নেতা নরেন্দ্র মোদীদের দ্বারা, অমিত শাহদের দ্বারা তা রক্ষিত হওয়ার না।